নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মূলত তিনটে জিনিস। কি কি? একটা হচ্ছে ইপিএফ, একটা হচ্ছে পিপিএফ, আর একটা হচ্ছে এনপিএস। এই তিনটের মধ্যে আমরা আজকে পার্থক্য দেখব এবং পার্থক্যগুলো বুঝবো সেটা কি রকম। প্রথমে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই। আপনারা এখন কোথাও না কোথাও তো কাজ তো করছেন, হয় সেটা গভর্নমেন্ট এমপ্লয় হয়ে কিংবা কোনো প্রাইভেট এমপ্লয় হয়ে, কিংবা হয়তো কোনো কেউ বিজনেস করছেন, কিংবা হয়তো কেউ এমন কোনো সেক্টরে আছেন যেটাতে অন্যান্য অনেক রকমের স্কিম আছে, যেটা কিন্তু আপনার রিটায়ারমেন্টের জন্য খুব ভালো। আবার যখন আপনি রিটায়ার হচ্ছেন ওই সময়টা তো সব কিছু জিনিসপত্রের দাম তো বেড়েই যাবে। তো যখন আপনি স্যালারি পাচ্ছেন, ওই স্যালারির একটা ছোট্ট মতো একটা অংশ, যেটা কিনা আপনাকে না দিয়ে আপনার এমপ্লয়ার বলুন বা আপনার ওই ফ্যাক্টরিটা বলুন বা আপনার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট বলুন, আপনার জন্য একটা কর্পাস তৈরি করছে, যেটা কিনা আপনি যখন রিটায়ার হবেন ওই সময় আপনাকে জমা পুঁজি অনুযায়ী দেবে। সেই জন্য আপনার স্যালারি থেকে একটা ছোট্ট মিনিমাম অ্যামাউন্ট কেটে রাখে। সেটা মূলত যদি আপনি ওয়ার্কার কোনো একটা এস্টাবলিশমেন্ট বা ফ্যাক্টরির মধ্যে আছেন, তো সেখান থেকে আপনার যে এমপ্লয়ার যেটা দিচ্ছে সেটা দিচ্ছে 12%, আর আপনার তরফ থেকে কাটছে 12%। টোটাল মূলত টোটাল 24% দিচ্ছে। তো এই 24% টাকাটা যখন আপনি রিটায়ার করবেন, মোটামুটি যে যে যিনি সার্ভিস করছেন তিনি 20 বছর, 30 বছর, 35 বছর এরকম তো সার্ভিস করবেন। তো সেইটা যখন রিটায়ার হয়ে যাচ্ছেন তখন একটা বুড়ো বয়সে, যদি যেমন আপনি সার্ভিস করছেন সেই সময় যে একটা যে অ্যামাউন্ট আপনি পাবেন, সেই অ্যামাউন্টটার মতো তো আপনি আর রিটায়ারমেন্টে পেনশনটা পাবেন না। তো ওই সময় যে অ্যামাউন্টটা আপনি পাবেন সেটা খুব ছোট্ট একটা অ্যামাউন্ট হবে, সেটা যেন আপনার ওই সময় কাজে লাগে। গভর্নমেন্ট সেই জন্য এই রুলগুলো বানিয়ে রেখেছে। তো আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পার্থক্য। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, সেটা হচ্ছে ভারত সরকারের শ্রম মন্ত্রণালয়ের অন্তর্ধান। এরপর হচ্ছে পিপিএফ। পিপিএফটা কি হচ্ছে? পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা কখন চালু হয়? এটা হয় 1968 সালে। এরপর যেটা আছে এনপিএস। এনপিএসটা কখন চালু হয়? সেটা চালু হয় 2004 সালে। তো এই তিনটের যে মধ্যে যে পার্থক্য বা কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য মন্দ হতে পারে, চলুন এটা নিয়ে একটা ডিটেলসে একটা প্যারাগ্রাফ আমি বানিয়ে রেখেছি, সেটা আমি আপনার সাথে শেয়ার করব আর আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো কোনটা ভালো হয় আর কোনটা আপনার জন্য হয়তো খারাপ হতে পারে, বা কোনটা করলে আপনার তরফ থেকে আপনার মনোপুত থাকবেন। চলুন সেটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি তিনটে জিনিস লিখে রেখেছি। প্রথম হচ্ছে ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মানে হচ্ছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। তারপর হচ্ছে যে পিপিএফ। পিপিএফটা কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা কি? ব্যাংক বা পোস্ট অফিসে হয়। এটা এটার এটার অধিকারী হচ্ছে শ্রম মন্ত্রণালয়, ভারত সরকার। এটার অধিকারীকে, এটাও মূলত বিত্তমন্ত্রী, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটার উপর কন্ট্রোল থাকে। এরপর হয়ে যাচ্ছে কোনটা? এরপর হয়ে যাচ্ছে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। এটা কখন এসেছিল? 2004 সালে এসেছিল। চলুন তাহলে এটাকে একটু তথ্যটাকে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমে যেটা এখানে কি আছে দেখুন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মানে হচ্ছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এটা এটা আর এটা, এই তিনটার যে একটা ছোট্ট মতো পার্থক্য আমি এখানে তুলে ধরেছি, সেই পার্থক্যটা ফার্স্টে আমি আপনাকে বুঝিয়ে দিই। কিরকম? আপনি যদি কোনো কোম্পানির মধ্যে আছেন বা কোনো ফ্যাক্টরির মধ্যে আছেন বা কোনো সংস্থানে আছেন যেখানে 20 জন বা তার বেশি ওয়ার্কার যদি কাজ করছে বা কর্মচারী যদি কাজ করছে, তো তাদের কিনা ইপিএফও মানে পিএফ এর রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক। আর সেটা ভারত সরকারের একটা নিয়ম, তাকে করতেই হবে, এটার মধ্যে কোনো ছাড় নেই। আবার যদি আপনি কোথাও মনে করুন কোনো জায়গাতে বিজনেস করছেন, ছোট কোনো কাজ করছেন, কিংবা হয়তো কেউ এরকম আপনি ভাবতে পারেন কেউ হয়তো ফুচকা বিক্রি করছে, কেউ হয়তো সাইকেল রিপেয়ারিং এর কাজ করছে, কেউ হয়তো নর্মালি হয়তো আপনি মনে করেন কেউ হয়তো মিষ্টির দোকানে কাজ করছে, তো তারা কিনা পিপিএফ এ জয়েন করতে পারেন। তো তাদের পিপিএফ নাম্বার একটাই হবে, দুটো হবে না। আর এইটার আর সেই রকমই আপনি যদি কোথাও কাজ করছেন সেখানে আপনার পিএফ যেটা আছে সেই পিএফ নাম্বার ইপিএফও সেটাও একটাই হবে সারা জীবন, এটা আবার দুটো হবে না। তো এটাকেও আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা ভারত সরকারের নিয়ম অনুযায়ী এটা বাধ্যতামূলক। আর আপনি যেখানে কাজ করছেন সেটা এইখানে কিন্তু এটা ঐচ্ছিক, আপনি করাতেও পারেন আবার নাও করাতে পারেন। এরপর যেটা এনপিএস হচ্ছে জাতীয় পেনশন প্রকল্প। এইটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অনুযায়ী স্বেচ্ছাসেবী সঞ্চয় কর হ্রাসকারী সামাজিক নিরাপত্তা যন্ত্র। আচ্ছা, এইটা
এরপর যেটা এখানে আছে এটা ব্যবস্থা মনে করুন। এরপর এখানে যেটা আছে জাতীয় পেনশন প্রকল্প, এটার যে বয়স সীমা সেটা দেখুন 18 থেকে 65 বছর পর্যন্ত আপনি এটাতে মূলত জমা করতে পারেন। আপনার যে টাকা আপনি জমা করবেন সেটা এখানে আপনি জমা করতে পারেন, ঠিক আছে। আর এইটা যে এনপিএস যেটা এসছে এটা কিন্তু এমনি মূলত আপনি মনে করতে পারেন এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ওয়ার্কার আছে তাদের জন্য, তাদের অলরেডি এগুলো এগুলো কাটা হচ্ছে এখন। এরকম মনে করতে পারেন যেমন হয়তো কেউ স্টাফ সিলেকশনে সার্ভিস করছেন, এমটিএস মানে এসএসসির থ্রুতে আপনি হয়তো এমটিএস হয়েছেন, সেখানে কিন্তু আপনার ন্যাশনাল পেনশন স্কিমের উপরই আপনার পেনশনটা জমা হচ্ছে, বা আপনার যে পিএফ এর কাটা হয় সেটা এর মধ্যেও কিছুটা অংশ চাই। এরপর চলুন আমি এটা দেখিয়ে দিই। যদি কোনো কোম্পানিতে কাজ করে সেখানে 20 জনের যেমন বাধ্যতা, এটা বাধ্যতামূলক এরকম একটা নিয়ম আছে। 20 জনের থেকে কম হলেও এটা কিন্তু ইপিএফও রেজিস্ট্রেশন হওয়া চাই, আর আপনার একটা টাকা কাটা হবে। এরপর দেখুন এটা কিন্তু স্বতন্ত্র আয়, আপনি যে আর্ন করছেন সেই আয়টার উপরই এটা এখানে আপনি ইনভেস্ট করবেন, হয়তো 500 টাকা কিংবা প্রত্যেক মাসে, কিংবা হয়তো তার বেশিও করতে পারেন। এটা কিন্তু ঐচ্ছিক, এটা আপনার ইচ্ছার উপর, আপনি করতে পারেন নাও করতে পারেন। এরপর যেটা আপনি যেখানে এই যে ইপিএফ শুধু কর্মচারীদের হবে, সেটা ভারত সরকার অধীন হোক, কোনো প্রাইভেট সংস্থা হোক, কিংবা কোনো স্টেট গভর্নমেন্ট হোক, সেখানে ইপিএফ এর অ্যাকাউন্ট তাদেরকে বাধ্যতামূলক তাদেরকে করতেই হবে। কেননা রিটায়ারমেন্টের পর তো আপনি আর ওই স্যালারিটা পাবেন না, সেই জন্য একটা বুড়ো বয়সের জন্য একটা ছোট্ট মতো আপনার কাছে একটা স্যালারি আছে, সেইটার জন্য এই ব্যবস্থা। এটি কখন হয়েছিল? 1952 সালে, এমপ্লয়ার্স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অ্যান্ড মিসলেনিয়াস অ্যাক্ট 1952। এরপর দেখুন এখানে আপনি যদি পিপিএফ অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে কিন্তু ভারতীয় বাসিন্দা হতে হবে। এটা মনে করবেন না কি আপনি হয়তো আমেরিকাতে থাকছেন না, ভারতে এসে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, তারপর এখানে টাকা জমা করতে রইলাম, পরে ওইভাবে চলবে না এটা। আবার এনপিএস এর জন্য কিন্তু আপনাকে ভারতীয় হতে হবে, এনপিএস জন্য আপনাকে ভারতীয় হতে হবে। এরপর যেটা আমি বলতে চাই, ইপিএফও কার কার আওতায় আছে? ইপিএফ হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের আওতায় আছে। এছাড়া এরপর যে পিপিএফ কার আওতায় আছে? পিপিএফ আছে ব্যাংক বা এই মাফ করবেন, ব্যাংক বা পোস্ট অফিসের আওতায় পিপিএফটা আছে। এইখানে যে পরে আপনাকে জমা করতে হবে টাকাটা। আবার যদি এখানে আমি আরেকটা কথা বলি, যেটা আপনি পিএফটা যেটা আপনার অংশটা জমা হচ্ছে সেটা আপনার কত টাকা করে কাটা হচ্ছে, সেটা আপনার 12% করে কাটা হচ্ছে, সেটা আপনার স্যালারির বেসিক প্লাস ডি এর উপর 12%, ঠিক আছে। এরপর যেটা আপনি যদি পিপিএফ এ টাকা জমা করছেন তাহলে আপনাকে কত করতে পারবেন? 500 টাকা থেকে 1.5 লাখ টাকা কিন্তু প্রত্যেক বছর, 500 টাকা থেকে 1.5 লাখ টাকা প্রত্যেক বছর, আর 15 বছরের বেশি এটা কিন্তু লিমিট নেই, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সুদ কত দেয়? পিএফ এর সুদ কত? 8.50%, আমি লাস্ট দেখেছিলাম 8 থেকে 9% এটা আপনি ধরতে পারেন, 8 থেকে 9%। আর পিপিএফ এর সুদ হচ্ছে 7 থেকে 8%, 7% থেকে 8%। এখানে 8 থেকে 9%, এখানে 7 থেকে 8%। ইপিএফ এর যে মধ্যে যে সুদটা দেয় সেটা প্রত্যেক 3 মাসের মধ্যে একবার দেওয়া হয়। আর এইটা কে দেয়? বিত্ত মন্ত্রণালয়। এই সুদের কারবারটা বিত্ত মন্ত্রণালয় করে, মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে। এই দেখুন এরপর যেটা হচ্ছে পরিপক্কতা বলতে কি? ম্যাচুরিটি যখন আপনার সার্ভিস কমপ্লিট হচ্ছে, 60 বছর যখন আপনি পার করে যাচ্ছেন, তখন এটা আপনার ম্যাচিউর হয়ে যাচ্ছে। আর এখানে ম্যাচুরিটি হচ্ছে 15 বছর, এটা 15 বছর লিমিটের মধ্যেই আপনাকে এটা দি এন্ড হয়ে যাচ্ছে, 15 বছরের মধ্যে আপনার ম্যাচুরিটি এটা হয়ে যাবে। এখানে দেখুন এনপিএস এর ক্ষেত্রে ম্যাচুরিটি পরিপক্কতা আছে, এটাও রিটায়ারমেন্ট অবধি, ঠিক আছে। এটা এই দেখুন এখানে সময়সীমা দেখতে পারেন এখানে 65 বছর পর্যন্ত। এর এছাড়া এইখানে যে সুদের কথাটা হচ্ছে এইটা কিন্তু 10% অবধি দেখাচ্ছে। এই এনপিএস এর আওতায় যদি আপনার টাকা জমা হচ্ছে তাহলে আপনি 10% অবধি সুদ পেতে পারেন। এরপর যেটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে এই দেখুন, আপনি যদি হয়তো আপনি মনে করুন আপনার হয়তো বিয়ে আছে, কিংবা মেডিকেলে কোনো টার্মস আপনার লাগছে, বা বাড়িতে কারোর অসুস্থতা হয়ে গেল, তখন আপনি বের করলেন এই টাকাটা। কিংবা এডুকেশন, যেমন বলছি এডুকেশন, কারোর পড়াশোনা, ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে, আবার এমার্জেন্সি ফান্ড জন্য আপনি হঠাৎ প্রয়োজন পড়লে তখন আপনি এটাকে পার্সিয়ালি উইথড্র করতে পারেন। তো এখানে যে 5 বছরের ন্যূনতম যে এটা দেওয়া রয়েছে 5 বছর, তো 5 বছরের থেকে কম সময়ে আপনি উইথড্র করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। কিন্তু একটাই জিনিস আছে, কিন্তু আপনি সেই রকম ভাবে অ্যামাউন্টটা পাবেন না যে অ্যামাউন্টটা পাওয়ার কথা। মনে করুন আপনি যদি মনে করুন 2000 টাকা করে আপনার মাসে জমা হচ্ছে, ঠিক আছে। এবার 2000 টাকা করে এক বছরে কত হবে?
এক বছরে 24,000 টাকা হবে। তো 24,000 টাকা তো আপনি আর পাবেন না, কারণ 24,000 টাকার মধ্যে 8.3 তার 8.33% আপনার পেনশনে চলে যাচ্ছে, আর তার কিছু টাকা এদিকে মানে 15% মতো এদিকে চলে আসছে, 15-16% মতো। তাই টাকা আপনি ওঠাতে পারবেন, কিন্তু বেশি পরিমাণ আপনি পাবেন না। আর এখানেও পার্শিয়াল উইথড্রল আছে। পার্শিয়াল উইথড্রল মানে আংশিক উইথড্রল যদি আপনি করতে চান আপনি করতে পারেন এখান থেকে, কিন্তু একটা প্রবলেম আছে এখানে। এখানে যে যখন আপনি পার্শিয়াল উইথড্র করতে যাবেন, তখন কিন্তু যেহেতু এইটা হাই রিস্কে জমা পড়ে এই টাকাটা, এই দেখুন পিপিএ এখানে ন্যাশনাল পেনশন স্কিমের ক্ষেত্রে যে টাকাটা আপনি জমা করছেন সেটা কিন্তু হাই রিস্ক, এই জন্য এখানে সুদটা বেশি দিচ্ছে, এটা অনেক হাই রিস্ক। এই লিকুইডিটি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, লিকুইডিটি, হ্যাঁ লিকুইডিটি মানেটা কি? লিকুইডিটি মানে হচ্ছে যার অস্তিত্ব, যার ফিজিক্যাল অস্তিত্ব আছে সেটাকেই বলা হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, ফিজিক্যাল অস্তিত্ব কিন্তু এই টাকাটার আপনি পাবেন না, এটা ইমিডিয়েট আপনি কিন্তু এই টাকাটা পাবেন না। এটার কিন্তু একটাই খারাপ জিনিস, এটা যখন আপনার প্রয়োজন পড়বে তখন এদিকে ইপিএফও আর এখানে পিপিএফ থেকে, ইপিএফ আর পিপিএফ থেকে আপনি যেভাবে যত সহজভাবে টাকাটা আপনি ওঠাতে পারবেন, কিন্তু এইখানে ওঠাতে কিন্তু আপনি পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা কিন্তু এনপিএস এর আওতায় যেটা যাচ্ছে। এরা কি করে, এরা যে 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 জায়গাটা আপনি ইনভেস্ট করছেন এটার মধ্যে, এরা কি করে, এরা বন্ডে ইনভেস্ট করে। বন্ড মানে মনে করুন সভারেন গোল্ড বন্ড, এসজিবি লিখে রেখেছি আমি এখানে, সভারেন গোল্ড বন্ড, গোল্ডে ইনভেস্ট করে, কেউ সিলভারে ইনভেস্ট করে। আর বন্ডস বলতে আরো বড় বড় কোম্পানি অনেক রকমের বন্ড হয়, যেটা ওই ভিডিও ওর মধ্যে আমি যাবো না, ওটা অনেক বোঝাতে গেলে এখন অনেক লেন্দি হয়ে যাবে। এরপর দেখুন এখানে কি করে, এরা মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করে। তো মিউচুয়াল ফান্ডসের টাকাগুলো তো অনেকটা ফ্ল্যাকচুয়েট করে, সেই জন্য সেটার মধ্যে ইনভেস্ট করলে এমওএমএফ লিখে রেখেছি, মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড, এটা একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখুন এখানে ডেপ্ট লাইবিলিটি। মনে করুন আপনি হয়তো কোথাও থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, 5 লাখ টাকা অব্দি আপনি লোন নিয়ে নিয়েছেন, কিন্তু আপনার যে এখানে ডেপ্ট লাইবিলিটি মানে ঋণের যে দায়, তা আপনার এখানে দেখুন, এখানে যেমন দেয়া আছে ইপিএফও হোক কিংবা পিপিএফ হোক কিংবা এনপিএস হোক, এই তিনটার মধ্যে কোনো ভাবেই আপনার ঋণ দায়ী কিন্তু করে না। মানে ভারত সরকার থেকে এটা কড়া ভাবে বলা হয়েছে, যদি কেউ ঋণ নিয়ে থাকে তো তাদের যে ভরপাই, তার ভরপাই ওই মানুষটা ডাইরেক্ট ওই মানুষটাই করবে। কোন রকম ভাবে তার যে এই যে জমা পুঁজি, এই যে বুড়ো বয়সের যে জমা পুঁজি, এর মধ্যে হাত দেওয়া যাবে না। এর মধ্যে হাত দেওয়া যাবে না কোনোভাবেই। ভারত সরকার সেখান থেকে টাকা হাত দেবে না, 1 টাকাও এখানে হাত দেবে না। এই জন্য এটা বলেছে ডেপ লাইবিলিটি, ঋণ দায় একদম জিরো। ডেপ লাইবিলিটি যত টাকা নিয়ে থাকুন আপনার লোন থাকুক, এখান থেকে 1 টাকাও আপনার কাটা হবে না আর বাদ যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা তিনটের ক্ষেত্রে সমান ভাবে এটা রয়েছে, এটা একটা খুব ভালো জিনিস, যেটা যেটা আমি খুব প্রশংসা করি। এরপর দেখুন এখানে যেটা দিয়েছে ট্যাক্স ফ্রি। দেখুন পিএফ এর উপর ট্যাক্স তো চাপ আগে আগে পর্যন্ত চাপতো না, কিন্তু বর্তমানে যদি আপনার যে ইন্টারেস্টের ক্রেডিট হবে সেই ইন্টারেস্টটা যদি 5,000 টাকার উপর হয় তখন আপনার টিডিএস কাটবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এটা নাও কাটতে পারে। তো আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, ট্যাক্স সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি নয়, আংশিক রূপে এটাতে কিন্তু ট্যাক্স লাগবে। আবার এখানে পিপিএফ এর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা সেম। এরপর যেটা রয়েছে এখানে এনপিএস এর ক্ষেত্রে যে ট্যাক্সের রুলটা আছে 1961 অ্যাক্ট অনুযায়ী, যে ইনকাম ট্যাক্সের যা রুল আছে সেই অনুযায়ী ট্যাক্স কাটা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আরো নিয়ে আসবো। ধন্যবাদ।